আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসটি হবে অষ্টম শ্রেণীর স্পেশাল ওয়ান শট ক্লাস করব। তো এই ক্লাসে আমরা 5টা সংক্ষিপ্ত প্রশ্ন এবং 3টা সৃজনশীল আলোচনা করব, ঠিক আছে? তো আমরা প্রথম যে প্রশ্নটা সমাধান করব সেটা হচ্ছে একটা সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বরে বলা আছে কি 2x - y = 5 আর x - y = 2 সমীকরণ জোটে x এর মান কত? x এর মান বের করতে বলছে। এটা হচ্ছে অষ্টম শ্রেণীর চ্যাপ্টার 6.1 এর একটা অঙ্ক। তো আমরা এটা সমাধান করি। তো প্রথমে আমরা লিখে নেব যেটা দেওয়া আছে, আমাদের কি কি দেওয়া আছে আমরা ধরে নিতে পারি। ধরি 2x - y = 5, এটাকে ধরবো 1 নং, আর x - y এটাকে ধরবো 2, এটাকে ধরবো কয় নং? 2 নং। ঠিক আছে, এখন x এর মানটা বের করতে বলছে, তার মানে আমাদের এই যে y এর দুইটা মান কি করতে হবে? বাদ দিতে হবে। এবং দুইটার সামনে যেহেতু বিয়োগ চিহ্ন আছে, তো সুতরাং আমরা কি করব? এটাকে বিয়োগ করে দেব। দুইটার যেই সংখ্যাটা বাদ দিব সেই সংখ্যাটার সামনে যদি একই চিহ্ন থাকে, যেমন এই y এর আগে মাইনাস আছে, এই y এর আগে মাইনাস আছে, এরকম যদি মাইনাস থাকে বা প্লাস থাকে, তখন আমরা কি করে দেবো? বিয়োগ করে দেবো। তাহলে লিখবো 1 নং মাইনাস 2 নং, 1 নং আর 2 নং বিয়োগ। ঠিক আছে, 1 নং কোনটা? 2x - y = 5 আর 2 নং কোনটা? x - y = কত? 2। ওকে, এখন আমরা কি করে দেবো? বিয়োগ করে দেবো। বিয়োগ করার কারণে নিচের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এই x এর সামনে প্লাস চিহ্ন, এটা কি হয়ে গেছে? মাইনাস, এবং এই y এর সামনে মাইনাস, এটা কি হয়ে যাবে? প্লাস, আর এই 2 এর সামনে প্লাস, এটা কি হয়ে যাবে? মাইনাস। এই প্লাস y মাইনাস y কাটা, দুইটা x থেকে একটা x বাদ, শুধু থাকে x = 5 এর থেকে 2 গেলে কত থাকে? 3। তার মানে আমাদের এই সমীকরণ জোটে x এর মান কত আসছে? 3 আসছে। সুতরাং সমীকরণ জোটে x এর মান 3। ওকে, আমরা আশা করি সবাই এই অঙ্কটা বুঝতে পেরেছি। আমরা এবার পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। তো এবার যে আমরা আরেকটি ম্যাথ সমাধান করব, সেটা হচ্ছে x² + a + 1/a * x + 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, তো আমরা প্রথমে এটাকে লিখে নেব যে x² + a + 1/a * x + 1 = এখন আমরা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রথমে আমাদের 3টা নিয়ম আমরা জানি। ফার্স্ট হচ্ছে কমন নেওয়া, 2 নম্বর নিয়ম হচ্ছে সূত্রে নেওয়া, আর 3 নম্বর নিয়ম হচ্ছে কি? মিডল টার্ম। কি করা? মিডল টার্মে নেওয়া। ঠিক আছে, তো এই 3টার মধ্যে যে কোনো একটা প্রথম আমাদের শুরু থেকে চেষ্টা করতে হবে কমন নেওয়া। ঠিক আছে, তো এখানে আমরা 3টার মধ্যে কোনো মিল পাচ্ছি না, কমন নেওয়া পসিবল না। আমরা কি করব? এই x দিয়া এই দুটোকে গুণ দিয়ে দেব, এই দুটোর সাথে গুণ আকারে আসবে। তো x² + a দিয়ে এই x দিয়া a কে গুণ, ax প্লাস এই x দিয়ে এই 1 কে গুণ, মানে 1 কে গুণ মানে এটার সাথে গুণ হলে উপরে গুণ হবে। তো x/a প্লাস 1। ঠিক আছে, মানে x দিয়ে একবার a কে গুণ, x দিয়ে 1/a কে গুণ। x টার সামনে থাকাও যায়, পিছনে থাকাও যায়, কোনো সমস্যা না। এরপরে যে কাজটা করব, এইটাকে সামনে আনবো আর এইটাকে পিছনে নেব। x² + x/a প্লাস ax প্লাস 1। ওকে, আচ্ছা, তো এখন আমরা কি করব? এই অংশটা থেকে আমরা এই যে দুইটা করে, এখানে এই এক জোড়া, এই এক জোড়া, এই দুই জোড়া থেকে আমরা কমন নেওয়ার ট্রাই করব। এই এক জোড়া, এখানে দেখতেছি x আছে, তো একটা x যদি আমি কমন নেই, x² থেকে x কমন নিলে শুধু থাকে x, মাঝখানে যোগ চিহ্ন আর x/a। ঠিক আছে, কমন নেওয়া মানে কি? ভাগ করা। তো x/a কে আমি যদি x দ্বারা ভাগ করি, x কাটতে যায়, কি থাকে? 1/a থাকে। ওকে, এরপরে প্লাস, এখান থেকে আমি এখানে আমার কি আসছে? x + 1/a আসছে না? তো এই সেটটাও আমার এই মানটাই আসতে হবে। এটা কিভাবে আনবো? দেখি, আমাদের প্রথমে x থাকবে, আমাদের এখান থেকে আমরা একটা a কমন নিব। তো ax থেকে যদি a কমন নিই, শুধু থাকে কি? x, মাঝখানে যোগ চিহ্ন। এখন 1 থেকে আমি যদি a কমন নিই, তো কমন নেওয়া মানে কি? ভাগ। তো 1 কে আমি কত দ্বারা ভাগ দেব? যেহেতু a কমন নিছি, তার মানে a দ্বারা ভাগ দেব। তো a দ্বারা ভাগ দিলে কি হয়? 1/a হয়। তো সুতরাং আমাদের এখানে কি আসবে? 1/a আসবে। ওকে, তাহলে এটাকে যদি গুণ দেওয়ার চেষ্টা করি, মানে এটা অনেকে আউলাই যাবে যে স্যার 1/a এটা কোথা থেকে আসলো। ঠিক আছে, আমরা এই লাইনটাকে যদি উল্টো ভাবে করি, যেমন এই লাইনটাকে যদি এভাবে করি উল্টো হবে, তাহলে কি আসে? x দিয়া x কে গুণ, a দিয়া
এ এ দিয়ে এক্স কে গুণ কি হয় আমার এক্স হয় প্লাস এ দিয়া 1/a কে গুণ, তো এটা দেয়া উপরে গুণ হবে আর নিচে একটা এ থাকে, এ কাটতে দিলে কি থাকে ax প্লাস 1, ঠিক আছে, এই যে মিলে গেছে। তো আমরা জাস্ট উল্টো হবে এই লাইনটা লিখছি, ওকে, তো লেখা যায়। তো এরপরে আমি কি করলাম, এই পুরোটা মাঝখান থেকে এইটাকে উঠিয়ে নেব দুইটা থেকে, তো x প্লাস 1/a এটা কমন নিয়ে নিছি দুইটা থেকে। এখন বাকি থাকে কি, বাকি থাকে এখানে থাকে x আর এখানে থাকে প্লাস 1, ওকে, তো শুধু গুণ দিয়া x প্লাস a, ওকে। তো আশা করি আমরা সবাই এই ম্যাথটা বুঝতে পারছি, একদম মোটামুটি সহজ একটা ম্যাথ। তো আমরা এর পরের ম্যাথটায় চলে যাচ্ছি। তো এবার যে আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। আমাদের 3 নম্বর প্রশ্নে বলা আছে কি 15% কে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করো। তো আমরা সাধারণত জানি ভগ্নাংশ দুই প্রকার, একটা সাধারণ ভগ্নাংশ, একটা দশমিক ভগ্নাংশ। এখন এই 15% এটাকে কি করতে বলছে, সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে বলছে, ঠিক আছে। তো আমরা প্রথমে লিখে নেব কত 15%। এখন 15% পার্সেন্ট মানে কি 100 দ্বারা ভাগ, কত দ্বারা ভাগ 100 দ্বারা ভাগ বা 100। তো আমরা 15%, তো 15 কে কত দ্বারা ভাগ দিব 100 দ্বারা ভাগ দিব, ঠিক আছে। এখন কাটাকাটি করব, আমরা কাটাকাটি করি 5 দিয়ে, 3 5 15, ঠিক আছে, আর 5 20 100, 5 20 কত 100। এখন উপরে থাকে 3 আর নিচে থাকে কত 20। তো এই হচ্ছে আমার একটা ভগ্নাংশ, যেটা একটা সাধারণ ভগ্নাংশ, আর এই সাধারণ ভগ্নাংশটার নাম কি প্রকৃত ভগ্নাংশ। তো সুতরাং আমরা লিখতে পারি 15% এর সাধারণ ভগ্নাংশ কত 3/20। এটা একটা প্রকৃত ভগ্নাংশ, কেন, তার লব ছোট হর বড়, ওকে। তো আজ আমরা আশা করি 3 নম্বর ম্যাথটা বুঝতে পারছি। আমরা এরপরে 4 নম্বরে চলে যাচ্ছি। তো এবার যে আমরা 4 নম্বর ম্যাথটা সমাধান করব। 4 নম্বরে কি বলা আছে, একটি ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফল 216 বর্গমিটার এবং এর ভূমি 24 মিটার হলে উচ্চতা নির্ণয় করো। আমরা প্রথমে যা যা দেওয়া আছে ওই ডকুমেন্টগুলো আমরা লিখে নেব। তো প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল, ওই জমির ক্ষেত্রফল, ওটাকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলই লিখি, কোনো সমস্যা না, 216 বর্গ মিটার। বলা আছে ভূমি, ভূমি কত ত্রিভুজটার, ভূমির মান কত 24 মিটার, উচ্চতা বের করতে বলছে, ঠিক আছে। তো এখন আমরা জানি, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি গুণ কি উচ্চতা। তো এই সূত্রের মধ্যে থেকে এই উচ্চতাটা বের করতে বলছে। তো আমরা এটা এখন কিভাবে বের করবো, আমরা যে যে মানগুলো জানি দেওয়া আছে ওই মানগুলো বসাই দেব। তো প্রথমে আমরা যেটা জানি সেটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত দেওয়া আছে 216, একদম ক্ষেত্রফলের নিচে আমরা 216 লিখে নেব। এরপরে হাফ ইন্টু ভূমি মানে কত 24 দিয়ে দিছে ইন্টু উচ্চতা। এখন এই 24 আছে উপরে আর 2 আছে নিচে, তো 2 দিয়ে 24 কে কাটলে কত থাকে 12, বা 216 সমান সমান 12 গুণ উচ্চতা, 12 গুণ কি উচ্চতা। তো আমরা এই পুরোটাকে এই সাইডে আনবো আর 216 কে ওই সাইডে নেব। তো বা 12 গুণ উচ্চতা সমান সমান কত 216, বা উচ্চতার সাথে 12 গুণ আকারে আছে তো ওই সাইডে চলে যাবে। তো উচ্চতা সমান সমান 216 ভাগ কত 12, সুতরাং উচ্চতা সমান সমান, আমরা যদি 216 কে 12 দিয়ে ভাগ দিই কত থাকে 18 থাকে, কত থাকে 18 মিটার থাকে। তা আমরা বলতে পারি এটার উচ্চতা কত মিটার 18 মিটার, এটাই হচ্ছে আমার অ্যান্সার। আমরা আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পারছি। যারা বুঝতে না পারছে তারা কমেন্টে আমরা জানাবো। তো খুবই সহজ একটা ম্যাথ, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল মানে এই সূত্র দিয়ে আমরা এটা করে ফেলছি। ওকে, তো ভূমি উচ্চতার ক্ষেত্রফল দেওয়া ছিল, আমরা এই ম্যাথটা করে ফেলছি।
তো এবার যে আমি 5 নম্বর প্রশ্নের সমাধান করব। 5 নম্বরে বলা আছে এরকম একটা ছক দেওয়া আছে এবং সেই ছকের মধ্যে বলে দিছে যে তো চতুর্থ শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তো চতুর্থ শ্রেণীর মধ্যমান নির্ণয় করবে আমরা আগে দেখতে হবে চতুর্থ শ্রেণী কোনটা। আমরা যদি এই যে এইটাকে বলি নিচে প্রাপ্ত নাম্বার নিচে আছে গণসংখ্যা, তো এইটাকে বলে আমার শ্রেণী, ঠিক আছে। এখন এখান থেকে শুরু থেকে দেখতে হবে 4 নম্বর শ্রেণী কোনটা। তো 1 2 3 4 এটা হচ্ছে আমার চতুর্থ শ্রেণী। এই শ্রেণীটার শ্রেণী মধ্যমান বের করতে হবে, ঠিক আছে। তো আমরা প্রথমে লিখে নেব অ্যানসার যে চতুর্থ শ্রেণীটি এটি হলো কত, 1 2 3 4 66 টু 66 থেকে 70। এখন সুতরাং এর মধ্যমানটা আমি ডাইরেক্ট লিখে দেবো ঊর্ধ্বসীমা যোগ শ্রেণী ঊর্ধ্বসীমা যোগ শ্রেণী নিম্নসীমা। এই যে এই শ্রেণীর দুইটা সীমা আছে, একটা হচ্ছে বড় একটা হচ্ছে ছোট। তো যেটা বড় এটাকে বলে ঊর্ধ্বসীমা আর যেটা বড় সেটাকে বলে কি নিম্নসীমা। তাহলে আমরা লিখবো শ্রেণী ঊর্ধ্বসীমা যোগ শ্রেণী নিম্নসীমা ভাগ 2। শ্রেণী ঊর্ধ্বসীমা যোগ শ্রেণী নিম্নসীমা ভাগ 2। তো সুতরাং শ্রেণী ঊর্ধ্বসীমা মানে কোনটা, এই 70 যোগ কত 66, তাহলে ভাগ দেব কত দিয়ে, 2 দিয়ে। তো থাকে কত 136 ভাগ 2 থাকে কত 6 8 68। তো আমরা বলতে পারি চতুর্থ শ্রেণী মধ্যমান কত 68। ওকে, তো আশা করি আমরা সবাই এই যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন 5টা করানো হয়েছে 5টা বুঝতে পারছি। এরপর আমরা এখন চলে যাব সৃজনশীল প্রশ্নে। আমরা যে 3টা সৃজনশীল প্রশ্ন সমাধান করব তার 1 নম্বরটা নিয়ে চলে আসলাম। তো 1 নম্বর সৃজনশীলের প্রথমে উদ্দীপকটা আমরা করি। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 80 মিটার ও 60 মিটার। জমির ভিতরে 4 মিটার চওড়া পার ও 3 মিটার গভীরতা বিশিষ্ট একটা পুকুর খনন করা হলো। একটি পানির মোটর দ্বারা 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়। ক নম্বরে বলছে পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করতে। পুকুরের গভীরতা কত, 3 মিটার। তাহলে আমরা একদম অ্যান্সার লিখে শুরু করি, যাত্রা করি। প্রথমটা ক নম্বরটা এই মাঝখানে লিখি ক নম্বর। তো ক নম্বরে কি লিখবো, দেখবো পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করতে। তা আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে পুকুরের গভীরতা, দেওয়া আছে পুকুরের গভীরতা 3 মিটার। কয় মিটার বলা আছে, 3 মিটার বলা আছে, ঠিক আছে। এখন আমাদের ইঞ্চিতে প্রকাশ করতে হবে। তো একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আমরা জানি 1 মিটার সমান সমান কত, 39.37 ইঞ্চি। 1 মিটার সমান সমান এত ইঞ্চি। আমরা এটা 3 অধ্যায়ে পড়ছি। এই সৃজনশীলটা 3 অধ্যায়ের একটা সৃজনশীল, ক্লাস 8ম শ্রেণীর। ওকে, তো 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চি। তো 1 মিটার সমান সমান যেহেতু এত ইঞ্চিতে আমাদের মোট গভীরতা কত, 3 মিটার। তো 1 মিটারে এত হইলে 3 মিটারে বেশি হবে। তো সুতরাং 3 মিটার সমান সমান কত, বেশি হইলে গুণ হয় 39.37 গুণ কত, 3 ইঞ্চি। আমরা যদি এই দুটোকে গুণ দিই আমাদের কত আসবে, 118.11 ইঞ্চি। তো এই হয়েছে আমাদের অ্যান্সার। ওকে, তো এরপর যে খ নম্বরটা সমাধান করবো। খ নম্বর প্রশ্নে কি বলছে, পুকুর পাড়ের ক্ষেত্রফল। ঠিক আছে, তা প্রথম প্রশ্নটা একটু দেখি। বলছে আয়তাকার একটা জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার। তাহলে আমরা সাইডে একটা পুকুর আইটা নিলাম। তো এটা হচ্ছে আমার একটা পুকুর। তো এই পুকুরটা লম্বা হয়েছে 80 মিটার আর পাশে হচ্ছে কত মিটার, 60 মিটার। এখন বলছে কি এই পুকুরটার ভিতরে এই ভিতরে কথাটা ইম্পর্টেন্ট, 4 মিটার চওড়া। এই যে ভিতরে কয় মিটার চওড়া একটা পুকুর আছে, 4 মিটার। এই চারোদিকে 4 মিটার, ঠিক আছে। যে কোনো দিকে যাই আমরা, সব দিকে কি মিটার, 4 মিটার। ওকে, এখন বলছে কি যে
পুকুরের পাড়ের ক্ষেত্রফল মানে কি এই বাইরের অংশটার ক্ষেত্রফল বের করতে বলছে, ঠিক আছে। তা আমরা প্রথমে কি করব, পুরাটার ক্ষেত্রফল বের করব, এরপরে পার বাদে একটা বের করব, পুরাটা থেকে পার বাদেটা বাদ দিয়ে দেবো, তাহলে বাইরেটা বের হয়ে যাবে। তা আমরা শুরু করি। প্রথমে লিখব যে দেওয়া আছে আয়তাকার জমির দৈর্ঘ্য 80 মিটার, আয়তাকার জমির প্রস্থ 60 মিটার। যেহেতু জমিটা আয়তাকার তার মানে তো আয়তাকার জমিটার একটা ক্ষেত্রফল আছে, তো ক্ষেত্রফলটা কত হবে 80 পূরণ 60 বর্গমিটার। তাহলে 80 আর 60 কে গুণ দিলে কত হয় 4800 বর্গ মিটার। আমরা প্রথমে কি করলাম, এই পুরা আয়তাকার জমিটার ক্ষেত্রফল বের করলাম। এরপরে আমাদের এখন কি করতে হবে, পার বাদে এই জমিটার ক্ষেত্রফলটা বের করতে হবে। তো সুতরাং পার বাদে পুকুরের দৈর্ঘ্য, তো পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত হবে দেখাই। আগে ছিল 80, বর্তমানে পারটা বাদ হয়ে গেছে, মানে এই যে 4 মিটার বাদ হয়ে গেছে, তাহলে কি হবে 80 মাইনাস 4 হবে। কিন্তু দৈর্ঘ্য আছে কি দুই সাইডে না, এই জন্য দৈর্ঘ্য ডাবল বাদ হবে। তার মানে 4 ইন্টু কত 2 মিটার। কত মিটার 2 মিটার। সবসময় এরকম দুই সাইডে দৈর্ঘ্য আছে। তো সুতরাং কত হবে যে 80 মাইনাস 8 মিটার সমান কত 72 মিটার, 72 মিটার। ওকে, এই হচ্ছে আমার পার বাদে পুকুরের দৈর্ঘ্য, ঠিক আছে। তো এরপরে আমরা কি করব, পার বাদে পুকুরের প্রস্থটা নির্ণয় করে নেব। তো নর্মাল প্রস্থ ছিল আগে 60 মিটার, 60 মাইনাস পার বাদ যাবে 4, তার সাথে একটা কত 2 গুণ হবে 2 মিটার। তো নিচে আমি যদি লিখি তো 60 মাইনাস 8 মিটার সমান 52 মিটার। কত মিটার 52 মিটার। এই হচ্ছে পার বাদে পুকুরের দৈর্ঘ্য 72 মিটার, আর পার বাদে পুকুরের প্রস্থ কত 52 মিটার। ওকে, তা আমরা আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারছি। আমরা এরপরে একটু মুছে আমরা এর পরের পয়েন্টে যাচ্ছি। ওকে, আমরা যারা একটু তুলি নাই খাতায় আমরা তুলে নেব, ঠিক আছে। তো এরপর আমরা কি করব, এই যে পার বাদে যে দৈর্ঘ্যটা পাইছি আর পার বাদে যে প্রস্থটা পাইছি, এই দৈর্ঘ্য প্রস্থের মানে গুণ দেব। তো সুতরাং পার বাদে পুকুরের ক্ষেত্রফল কত হবে 72 পূরণ 52 বর্গমিটার। তো 72 পূরণ 52 বর্গমিটার, এটাকে আমরা গুণ দিলে অ্যান্সার কত আছে 3744 বর্গ মিটার। ওকে, তো এর আগে এখন আমাদের এই যে মাঝখানেরটা পাইছি কত আমরা 3744, আর এই বাইরেরটা মানে পুরাটা পাইছি কত 4800। এখন আমরা কি করব 4800 থেকে এই 3744টা বাদ দিয়ে দেব বা মাইনাস করে দেব, তাইলে আমার কি কি বের হবে, এই যে পারের ক্ষেত্রফলটা বের হবে। তো সুতরাং আমরা লিখব যে পারের ক্ষেত্রফল মাইনাস কত বর্গ মিটার থাকে কত 1056 বর্গ মিটার অ্যান্সার। তো এটা হচ্ছে আমার কার ক্ষেত্রফল, পারের ক্ষেত্রফল। আশা করি আমরা সবাই এটা বুঝতে পারছি এবং খুবই ইজিলি এবং খুব সহজে আমরা এটা করে ফেলছি। ওকে, তো আমরা এবার গ নম্বরে চলে যাচ্ছি। তো এবার যে আমরা গ নম্বরটা সমাধান করব, গ নম্বরে কি বলা আছে যে পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন, ঠিক আছে। তো পানিপূর্ণ কোনটা, আমরা এখানে দেখি বলা আছে কি যে 3 মিটার গভীরতা বিশিষ্ট একটা পুকুর খনন করা হলো, মানে ওই যে আগের যে 80 মিটার আর 60 মিটার যে জমিটা ছিল সেটার মাঝখানে এই পুকুরটা আমরা খনন করছি।
ঠিক আছে। তো খনন করার পরে একটি পানির মোটর দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়। এখানে বলা আছে প্রতি সেকেন্ড 0.1 ঘনমিটারে। এই যে ঘনমিটার কথাটা আছে না, তো ঘনমিটার এটা লাগানো থাকে সাধারণত আয়তনের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? আয়তনের ক্ষেত্রে। তো আমরা এখন কি করবো, যে পুকুরটার মধ্যে যতটুকু পানি আছে তার আয়তনটা বের করবো। তাহলে আমরা কি করবো, প্রথমে পুকুরটার দৈর্ঘ্য বের করবো, এরপর পুকুরের প্রস্থ বের করবো। তো আমরা খ তে পাইছি, প্রথমে লিখে নেবো যে খ হতে পাই, খ হতে পাই পুকুরের দৈর্ঘ্য। এখন অনেকে কি করবে, 80 মিটার লিখে দেবে। তো 80 মিটার কি পুকুরের দৈর্ঘ্য? না, 80 মিটার হচ্ছে পুরো জমিটার দৈর্ঘ্য। এই পাটটা বাদ দিয়ে যেটা থাকবে ওইটা হচ্ছে পুকুরের দৈর্ঘ্য। ঠিক আছে। তো পুকুরের দৈর্ঘ্য আমরা কত পেয়েছিলাম? 72 মিটার। এরপর বলছে কি, পুকুরের প্রস্থ কত পেয়েছিলাম? 52 মিটার। দেওয়া আছে পুকুরের গভীরতা। পুকুরের গভীরতা কত? এটা কিন্তু দেওয়া আছে আমাদের। ঠিক আছে। তো পুকুরের এটা দেওয়া আছে, লিখে নিলে ভালো হয়, কোনো ব্যাপার না। দেওয়া আছে পুকুরের গভীরতা সমান 3 মিটার। কয় মিটার? 3 মিটার। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই পেয়ে গেছে। তো গভীরতা মানে কি? নিচের দিকে গভীরতা মানে কি? উচ্চতা না? তার মানে আমাদের এইটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর এটা হচ্ছে উচ্চতা। তো সুতরাং পুকুরের পানির আয়তন, পুকুরের আয়তন বা পুকুরের পানির আয়তন একই, কারণ পুকুরটার মধ্যে তো পানিটা আছে। তো পুকুরের আয়তন কত হবে? এই তিনটা গুণ হবে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ। তাই 72 গুণ 52 গুণ কত? 3 ঘনমিটার। কিন্তু 11232 ঘনমিটার। এটা হচ্ছে আমার পুকুরের আয়তন। পুকুরের আয়তন মানে কত? পানির আয়তন। ঠিক আছে। তো ওই পানিটাকে এখন অপারেশন করতে হবে, মানে সরাই ফেলতে হবে। তো সরাই ফেললে আমাদের কতটুকু কি থাকে ওটা আমরা দেখবো। আমরা লিখবো, এই যে বলা আছে প্রতি সেকেন্ডে এত ঘনমিটার পানি শূন্য হয়, এটা আমরা মনে রাখবো 11232। ঠিক আছে। তো আমরা লিখবো কি, যে উল্টায় লিখবো। ঠিক আছে। প্রতি সেকেন্ডে এত, আমরা লিখবো 0.1 ঘনমিটার পানি অপসারণ করে কত সময়? অপসারণ করে 1 সেকেন্ডে। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। তো সুতরাং 1 ঘনমিটার পানি অতিক্রম অপসারণ করে কত? 1 ভাগ 0.1 সেকেন্ডে। তো সুতরাং 11232, ওই যে আগে যে মানে ঘনমিটারটা বের হয়েছে ওইটা। তো মিটার আন্দোলন করে কত হয়? 1 × 11232 ভাগ কত? 0.1 সেকেন্ড। তো ভাগ দেওয়ার পর কত থাকে? 11232 সেকেন্ড। আমাদের এটাকে মিনিটে নিতে হবে। 11232 সেকেন্ড। আমাদের এটাকে মিনিটে নিতে হবে। তো আমরা যদি এটাকে মিনিটে নেই, তাহলে 60 দিয়ে ভাগ দেবো। সেকেন্ড থেকে মিনিটে নিতে হলে কত দিয়ে ভাগ দেবো? 60 দিয়ে ভাগ দেবো। 60 মিনিট। এটাকে যদি আমি ভাগ দিই 1872। ইচ্ছা করলে আমরা এটাকে ঘন্টাও নিতে পারবো। যদি আবার 60 দিয়ে ভাগ দিই, তাহলে সেটা কি চলে যাবে? ঘন্টায় চলে যাবে। ঠিক আছে। তো এই হচ্ছে আমার অ্যান্সার, মোটামুটি গ নম্বরের অ্যান্সার। এই আমাদের পুরো একদম সৃজনশীল 1-এর গ নম্বরের অ্যান্সার। ওকে। তো আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তো এরপরে আমরা 2 নম্বর সৃজনশীলটা চলে যাব। তো এবার যে আমরা 2 নম্বর ম্যাথটা সমাধান করব বা সৃজনশীলটা সমাধান করব। তো সৃজনশীলটা হইছে, এখানে 4টা রাশি দেওয়া আছে। এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, এটা চতুর্থ রাশি। তো এই 4টা রাশি নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের 1 নম্বরে বলছে কি, তৃতীয় রাশিকে উৎপাদক বিশ্লেষণ করো। তাহলে তৃতীয় রাশি কোনটা? 1 2 3 এইটা। তা আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করব। তো তৃতীয় রাশি কি কি আছে? ab a to the power 4 plus a square b square plus b to the power 4। ওকে। তো এইটা হচ্ছে আমার কি? তৃতীয় রাশি। তাই তৃতীয় রাশিকে উৎপাদক বিশ্লেষণ করতে হলে প্রথম কাজ কি করতে হবে? কমন নিতে হবে। তো কমন। এবং 2 নম্বর কাজ কি করতে হবে? সূত্র নিতে হবে। সেটাও যদি না যায়, তাহলে 3 নম্বর কাজ কি করতে হবে? মিডল টার্ম করতে হবে। ঠিক আছে। এখন আমরা দেখতেছি এই 18 থেকে অলরেডি ওনারা কমন নিয়ে রাখছে। তো সুতরাং এটা কমন
নেওয়ার দরকার নেই। আমরা এখন ভিতরেটা কাজ করবো, তার মানে কমনের কাহিনী শেষ, সূত্রে নেওয়ার চেষ্টা করবো। দেখি এটাকে সূত্র নেই এবি। এখন এ টু দি পাওয়ার 4 কে আমি যদি এইটা লিখি তাহলে কি কোনো প্রবলেম আছে? ভিতরে একটা স্কয়ার বাইরে একটা স্কয়ার লেখা যায়? অবশ্যই লেখা যায়। এরপরে প্লাস 2 a স্কয়ার b স্কয়ার। তো এখানে আছে একটা a স্কয়ার b স্কয়ার, মানে এই a স্কয়ার b স্কয়ার সামনে এক, এখানে আমি দুইটা a স্কয়ার b স্কয়ার লিখছি। দুইটা কেন লিখছি আমি বুঝাচ্ছি সূত্র মিলানোর জন্য। প্লাস b, এই যে b পাওয়ার 4 না, এটা ডাবল স্কয়ার লিখবো, এই লিখে দিছি। ওকে, এখন আমি এটা কেন লিখলাম? আমি এটাকে এই সূত্রে নেওয়ার জন্য লিখছি a প্লাস b হোল স্কয়ার, মানে এটা বানানোর জন্য a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা লিখছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কিন্তু এখন প্রশ্ন থাকতে পারে উপরে একটা b স্কয়ার b স্কয়ার আছে, নিচে আছে কয়টা? দুইটা। আর আমরা কয়টা বেশি লিখছি? একটা বেশি লিখছি না? কি একটা বেশি লিখছি? a স্কয়ার b স্কয়ার বেশি লিখছি। তো ওই এই একটা a স্কয়ার b স্কয়ার আমি মাইনাস দিয়ে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন দুইটা থেকে একটা গেলে কয়টা থাকে? একটাই থাকে। তো এরপরে এখানে ab, এটাকে আমি পুরো এই সূত্রে নিয়ে নেব, a প্লাস b হোল স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার আর মাইনাস, এখন ab কে আমি এইটা লিখতে পারি, মানে ab এটাকে যদি হোল স্কয়ার করি কত হয়? a স্কয়ার b স্কয়ার হয়, রাইট? তো এইটাকে আমি এটাও লিখতে পারি। ওকে, তো এখন আমার এটা একটা সূত্র হয়ে গেছে। কি সূত্র হয়েছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আমরা অবশ্যই জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা কি? a প্লাস b ইনটু কি a মাইনাস b। মানে কি, আমি যদি এইটাকে a ধরি, এইটাকে যদি b ধরি, তাহলে কি হবে? a প্লাস b আবার a মাইনাস b। ঠিক আছে, মানে এইটা যোগ এইটা আবার এইটা বিয়োগ এইটা, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, এই যে যোগ আবার বিয়োগ দেব a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab। ওকে, তো সুতরাং ab ইনটু, এখন আমি এই পুরোটা একসাথে লিখবো, a স্কয়ার ab টা ভিতরে আনবো প্লাস ab প্লাস b স্কয়ার, আর এখানে কি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। आंसर এই হচ্ছে আমাদের কি তৃতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ। একদম ইজিলি, একদম সহজভাবে আমরা এটা সমাধান করছি। আশা করি আমরা সবাই এটা বুঝতে পারছি। তো এরপরে কি বলছে? চতুর্থ রাশিকে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। আমরা এটাও করব, কোনো ব্যাপার না। 4 নম্বর রাশি কোনটা? ওই যে লাস্টের ওইটা। ওকে, এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তো ওকে, আমরা এবার খ নম্বরের সমাধান করব। তো খ নম্বরে কি বলা আছে? x স্কয়ার মাইনাস x মাইনাস a প্লাস 1 ইনটু a প্লাস 2। এটা কি ক্লাস অষ্টম শ্রেণীর একটা চ্যাপ্টার 4.3 এর একটা ম্যাথ। তো এই ম্যাথটা করার জন্য আমাদের বলছে কি যে চতুর্থ রাশির উৎপাদক বিশ্লেষণ, এটা করার জন্য আমরা প্রথম কাজ হচ্ছে কি, এই a প্লাস 1 আছে না, এইটাকে a প্লাস 1 বানানো। তো কিভাবে বানাবো? x স্কয়ার মাইনাস x মাইনাস a প্লাস 1 ইনটু a প্লাস 1 প্লাস 1, মানে প্লাস 1 প্লাস 1। ঠিক আছে, মানে এটা এই যে 2 কে ভাঙায়া প্লাস 1 মানে a 1 প্লাস 1 লিখছি। ঠিক আছে, কেন? কারণ এটা একটু সহজে বোঝার জন্য। তো এখন আমাদের এই যে a প্লাস 1 এটা হয়ে গেছে। তো এইটা সমান সমান একটা মান ধরতে হবে। তো ধরি m, এটা সমান কত? m। তাই সুতরাং প্রদত্ত রাশি এখন a প্লাস 1 মানে কত? m না? তো a প্লাস 1 এর জায়গায় আমি কি বসাবো? m বসাবো ইনটু m প্লাস 1। কি প্লাস 1? m প্লাস 1, বুঝতে পারছি আমরা? ওকে, তো এরপরে আমরা কি করব? x স্কয়ার মাইনাস x মাইনাস m দিয়ে m এর গুণ, m স্কয়ার এটা দিয়ে গুণ মাইনাস প্লাস মাইনাস, মানে m দিয়ে m এর গুণ, m দিয়ে 1 এর গুণ মাইনাস m। ওকে, তো এই হচ্ছে আমাদের কি একটা সমীকরণ বা একটা কি চলে আসছে। ঠিক আছে, তো এখন আমি যেই কাজটা করব, আমি কি কাজ করব? এই m স্কয়ারটা সামনে আনবো,
আর এক্স স্কয়ারটা পিছনে নেব, পিছনে নিলাম। ঠিক আছে, এখন যে কাজটা করবো, এই এক্স স্কয়ার মাইনাস এম স্কয়ার এটাকে আমি এই সূত্রের সাথে দিতে পারি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস ভি। তো এটাকে আমি যে সূত্রে বানাই, এক্স প্লাস এম ইন্টু কি এক্স মাইনাস এম, আর এখান থেকে মাইনাসটা কমন নেব, মাইনাস এক্স প্লাস এম। তো মাইনাসটা কমন নিলে ভিতরে মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। আর এটার আমি কি করছি, সূত্রে ভাঙাই দিছি। এখন পুরোটা থেকে আমি যদি কমন নিই, এই পুরো দুইটা সাইড থেকে এক্স প্লাস এমটা কমন যায়। তো এক্স প্লাস এমটা লিখলাম, এবং থাকে কি এক্স মাইনাস এম, এক্স এই যে আমরা এখানে দেখি এক্স মাইনাস এম এটা আমার থাকে, এবং এখানে কিছু থাকে না, তার মানে একটা এক থাকে। এটা কি থাকে, এক থাকে। ওকে, তো এই মোটামুটি আমাদের অঙ্কটার সমাধান, কিন্তু আর একটু কাজ বাকি আছে। সেই কাজটা হয়েছে কি, আমরা এই যে a প্লাস ওয়ান মানে তো এম ধরছিলাম, এখন এই এম এর জায়গায় কি বসাবো, a প্লাস ওয়ান বসাবো। তাহলে এক্স প্লাস a প্লাস ওয়ান এম এর জায়গায় কিন্তু বসাইছি। ওকে, এবং এক্স মাইনাস a প্লাস ওয়ান মাইনাস ওয়ান, ব্যাপারটা হচ্ছে যে এম যেখানে আছে ওখানে ব্র্যাকেট দিয়ে a প্লাস ওয়ান বসাইছি। তো এরপরে আমি কি করবো, সাইডে করে ফেলি, সমান সমান এক্স প্লাস এ প্লাস ওয়ান ওয়ান, এরপরে এই যে এক্স মাইনাস এ, এই যে মাইনাস এ মাইনাস দিয়ে রাখুন, মাইনাস দিয়ে এটা রাখুন, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। ঠিক আছে, তো এরপরে এক্স প্লাস এ প্লাস ওয়ান আর এক্স মাইনাস এ মাইনাস টু, এই হচ্ছে আমার কি অঙ্কটার সমাধান। হালকা একটু পেঁচানো আছে, বাট যারা একটু মনোযোগ দিয়ে দুই তিনবার করবো অঙ্কটা, আশা করি সবাই বুঝতে পারবা। তো এরপরে আমরা চলে যাই গ নম্বর ম্যাথে। এরপর যে আমরা গ নম্বরটা সমাধান করবো, গ নম্বরে বলা আছে যে প্রমাণ করো যে প্রথম তিনটা রাশির লসাগু প্রথম ও দ্বিতীয় রাশির গুণফলের সমান। তাহলে আমরা গ নম্বর লিখে ডাইরেক্ট শুরু করি, যে দেওয়া আছে প্রথম রাশি সমান সমান এ বি এ টু দি পাওয়ার 4 বি মাইনাস এ টু দি পাওয়ার 4। এখন এইটা শুরুতেই কমন নিয়ে নেওয়া যায়। কি করা যায়, কমন নিয়ে যায় কিভাবে, দেখো এখানে একটা এ আছে আর এখানে একটা বি আছে, তাহলে আমরা এ আর বি যদি কমন নিই তাহলে কি থাকে, এ কিউব, মানে এ বি তো নিয়ে নিছি, আর এ টু দি পাওয়ার 4 থেকে এ গেলে কত হয়, এ কিউব মাইনাস এখানে থেকে কি বি কিউব। ঠিক আছে, এটা আমার এটাকে ভাঙায় আমি এটা পাইলাম। ওকে, তো এরপরে আমি এটাকে আরো ভাঙাইতে পারি, এ বি দিয়ে এ কিউব মাইনাস বি কিউবের একটা উৎপাদকের সূত্র আছে। সূত্রটা হচ্ছে কি, এ মাইনাস বি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। ওকে, তো এটা হচ্ছে আমার একদম সিম্পল, এ কিউব মাইনাস বি কিউব সূত্র, এ মাইনাস বি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে, তো এরপরে যাও দ্বিতীয় রাশিতে। তো দ্বিতীয় রাশি a কিউব প্লাস বি কিউব। তো a কিউব প্লাস বি কিউব যদি হয়ে থাকে তাহলে আমার মানটা কি হবে, যে a প্লাস বি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কয়ার। এটা হচ্ছে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিটা আমরা এইভাবে করতে পারি। ওকে, তো এরপরে তৃতীয় রাশি। তো তৃতীয় রাশি আমরা খ হতে পাই, নানা রকম ক হতে পাই। ঠিক আছে, তো ক হতে পাই কি, যে তৃতীয় রাশি যেটা এটা হবে এ বি এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কয়ার বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। এখান থেকে আমি যদি ডাইরেক্ট লিখে ফেলি, আমরা যে মনে আছে আমরা ক তে সমাধান করছিলাম যেটা, তো এবার যে আমরা এখান থেকে কি করব, এটাকে ভাঙাইলে আমরা ওই যে ক তে করছিলাম, যেটা কি হয়, যে এ স্কয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কয়ার, আর এটা হচ্ছে কি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কয়ার। ওকে, এটা হচ্ছে প্রথম তিনটা রাশি। তো তিনটি রাশির লসাগু, তো সুতরাং লসাগু কত হবে এই তিনটা। এখন আমরা দেখবো কি কি আছে কমন জিনিস। এ আর বি আছে, তো প্রথমে এ আর বি আমি নিয়ে নিলাম। ওকে, ফাইন। এরপরে
a প্লাস b আছে একটা এখানে, উপরে নাই, কোথাও নেই। আবার এখানে আছে a মাইনাস b একটা, ওইটাও কোথায় নেই। তাহলে লিখবো a প্লাস b ইন্টু কি a মাইনাস b, ঠিক আছে। এরপরে আমরা দেখতেছি যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটাও আছে, এটা আছে মাইনাস একটা, এর নানুর কাছে আছে দুইটাই, তো আমাদের দুইটাই লিখতে হবে। ওকে, তো এই হচ্ছে আমার লসাগু। এখন এই লসাগুটাকে আমি যদি সুন্দরভাবে সাজাই লিখতে চাই, সাজাই লিখতে চাইলে এ বি লিখবো, এ প্লাস বি এর সাথে এই লাস্টেরটা লিখবো, আর এ মাইনাস বি এর সাথে এটা লিখবো। তো এ প্লাস বি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এখানে কি হবে এ মাইনাস বি এ স্কয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কয়ার। ওকে, তো এখন আমরা এই দুইটা আর এই দুইটা সমান একটা সূত্র লিখতে পারি, যে এ বি এটা সমান কি লিখতে পারি, যে এ কিউব প্লাস ভি কিউব, আর এটা সমান কি লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউব। ওকে, ঠিক আছে। তা আমরা আশা করি এটা আমরা বুঝতে পারছি। আমাদের এইটা হবে কি, যে প্রথম তিনটা রাশি লসাগু একদম সুন্দরভাবে আমরা সাজায় করে দিছি। ওকে, তো এরপরের যেটা, সেটা হচ্ছে প্রথম ও দ্বিতীয় রাশির গুণফলের সমান। মানে এখানে প্রথম রাশি যেটা আছে আর দ্বিতীয় রাশি যেটা আছে, ওই দুটো রাশির গুণফল হইতে হবে, ঠিক আছে। মানে গুণফল এই যে এইটা, এইটা আমার হইতে হবে। আমরা এখন প্রথম দ্বিতীয় রাশি দুইটার গুণ দেব, প্রথম ও দ্বিতীয় রাশির গুণফল দেখব। তো সুতরাং প্রথম ও রাশির গুণফল, তাহলে প্রথম রাশি কোনটা, প্রথম রাশি হইছে এ বি ইন্টু এ মাইনাস বি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইন্টু, এটা হচ্ছে প্রথম রাশি। আর দ্বিতীয় রাশি কোনটা, এই যে এইটা, এইটা এটা এ কিউব প্লাস বি কিউব। তো দ্বিতীয় রাশি এটাকে ভাঙালে কি থাকে, এ প্লাস বি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, ঠিক আছে। তো এটাকে আমি যদি একটু সাজায় লিখি, ওই সেম সাজানো গেছে, তো সাজানো লিখলে এ বি, আর এইটা মানে কি, এটা মানে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হুবহু উঠাই দিছে, কিন্তু আবার এইটা, এটা মানে কি এ কিউব প্লাস বি কিউবের একদম মানে নরমালি আমার উঠাই দিছে, ঠিক আছে। তো আমরা এটাকে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র নিতে পারি ইচ্ছা করলে, বা এখানেও রাখতে পারি। তো এইটা হচ্ছে আমার প্রমাণিত, এটা কি হচ্ছে প্রমাণিত, ঠিক আছে। এই হচ্ছে আমার অ্যান্সার, যেহেতু এইটা আর এটা কি সেম আসছে, সুতরাং এই দুটো কি প্রমাণিত। ওকে, তো আমরা এরপরে 3 নম্বর সৃজনশীল যাব। তো এরপর আমরা যে ম্যাথটি সমাধান করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নাম্বার, মানে গণিতে কে কত পাইছে এটা বলা আছে, একদম সুন্দরভাবে সিরিয়ালি সাজানো দেওয়া আছে। একজন পাইছে 50, 34 এভাবে। বলছে ক নম্বর आंसर কি, এর পরিসর নির্ণয় করতে, খ নম্বর आंसर কি, মধ্যক নির্ণয় করতে বলছে, গ নম্বরের সারণী তৈরি করতে বলছে, ঠিক আছে। তো প্রথমে আমি ক নম্বর লিখব। তো পরিসর নির্ণয় করার জন্য দুইটা জিনিস জানা লাগবে, একটা হচ্ছে সর্বোচ্চ মান, একটা হচ্ছে কি সর্বনিম্ন মান। তো আমরা ইচ্ছা করলে লিখেও নিতে পারি অথবা ডাইরেক্ট লিখে দিতে পারি। সুতরাং ডাইরেক্ট করে দিই আমি, পরিসরের একটা সূত্র আছে, সূত্রটা সবাই লিখে নাও। সেটা হচ্ছে কি সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। তো এই হচ্ছে আমার পরিসরের সূত্র, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1। তো আমি এখানে কি করব, সর্বোচ্চ মান কত এই সবগুলোর মধ্যে, সর্বোচ্চ মান তোমার, তো সবগুলোর মধ্যে সর্বোচ্চ মান দেখা যাচ্ছে এই যে 58, 88, 88 মাইনাস সর্বনিম্ন মান কত দেখা যাচ্ছে, সর্বনিম্ন মান 36 দেখা যাচ্ছে, ঠিক আছে। তো 36 যোগ 1, 88 থেকে 36, তো 88 থেকে 36 বিয়োগ দিলে কত থাকে 52, তার সাথে প্লাস 1 কত হবে 53। তো এই হয়েছে আমার কি পরিসর।
এই হচ্ছে কার পরিসর? 3 নম্বর সৃজনশীলের ক। তো এখন আমি খ নম্বর প্রশ্ন সমাধান করব। খ নম্বর প্রশ্নে বলা আছে কি মধ্যক নির্ণয় করো। তাহলে মধ্যক কিভাবে নির্ণয় করব? মধ্যক নির্ণয় একদম সহজ। প্রথমে আমরা কি করব? ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। কোন ক্রমে সাজিয়ে নেব? ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। তো আমি অবশ্য আমার এই বোর্ড থেকে আমি কি করছি? প্রথমে এটাকে সাজিয়ে নিছি। ঠিক আছে, ঊর্ধ্বক্রমে সাজানি বলতে ছোট থেকে বড় দিকে সাজাইছি। তো আমরা যখনই আমাদের মধ্যক নির্ণয় করতে বলবে, আমাদের প্রথম কাজ হবে কি আগে যে সংখ্যাগুলো দেওয়া আছে ওটাকে ছোট থেকে বড় ক্রমে সাজানো। আমরা কি করলাম? ছোট থেকে বড় যে ক্রমে সাজাইছি, বড় থেকে ছোট ক্রমে সাজানো হবে, ঊর্ধ্বক্রমে সাজাইছি। ঠিক আছে, তো ঊর্ধ্বক্রমে সাজানোর পরে আমরা এখন মধ্যক করব। তো এখানে আমরা দেখব মোট সংখ্যা কয়টা আছে? মোট 30 জন শিক্ষার্থী। মোট শিক্ষার্থী কতজন? শিক্ষার্থী সমান 30 জন। যা একটা কি সংখ্যা? যা একটি জোড় সংখ্যা। ঠিক আছে, যা একটি কি সংখ্যা? জোড় সংখ্যা। ওকে, তো যখন জোড় সংখ্যা হয়ে থাকে এই মধ্যক আবার দুইটা নিয়ম আছে। কয়টা নিয়ম আছে? দুইটা নিয়ম। একটা হচ্ছে জোড়, একটা হচ্ছে বিজোড়। তো যখন জোড় হবে, তো জোড়ের ক্ষেত্রে আমাদের যে মধ্যক সেই মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে কি? এই যে এটা, যে n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ ভাগ কত? 2। ওকে, একদম সহজ না? n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ। n/2 মানে কি? 30/2 তম পদ। এটা যদি 30/2 হয়, এখানে হবে কি 30/2 যোগ 1 তম পদ, আর নিচে কি আছে? 2 আছে। তো সুতরাং উপরে হয়েছে কি 15 তম পদ যোগ 15, এইটা 30 দিয়ে ভাগ দিলে 15 যোগ 1, তার মানে 16 তম পদ ভাগ 2। 15 তম পদ যোগ 16 তম পদ ভাগ 2। এরপরে বাকি অংশটা আমি এই সাইডে করলাম। এরপরে যে কটা মান আসবে একদম সহজ। এরপরে বলছে 15 তম পদ আর হচ্ছে কি 16 তম পদ। তার মানে এখান থেকে গুণা শুরু করবো, যেটা আমরা সাজাইছি ঊর্ধ্বক্রমে ওখান থেকে। 16 থেকে গুণি, তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে আমাদের 15 নম্বর পদটা কত আছে? 62 আছে। আর 16 নম্বর পদটা কত আছে? 63 আছে। তাহলে আমরা কি করব? 62 যোগ 63 ভাগ কত? 2। তাই 62 আর 63 কে 2 দিয়ে যোগ করলে কত হয়? 2 আর 3 5, 6 6 কত? 112। 112 কে 2 দিয়ে ভাগ দিলে কত থাকবে? 6 দুগুণে 12, 2 দুগুণে 4.5, 62.5। এই হিসাবে আর কি এই অঙ্কটার মধ্যক। ওকে, তো জোড়ের জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করছি, কিন্তু বিজোড়ের আরেকটা সূত্র হতো, সেটা আমরা আরেকটা ক্লাসে আলোচনা করব। আজকে আমরা শুধু মধ্যক নির্ণয় করছি। ঠিক আছে, মানে মোট শিক্ষার্থীর সংখ্যা, যেটা জোড় থাকুক বা বিজোড় থাকুক, জোড় থাকলে এই নিয়মে করতে হবে, আর বিজোড় থাকলে কি করতে হবে? অন্য নিয়মে করতে হবে। ওকে, এরপরে আমাদের ঘ নাম্বার ম্যাথে চলে যাওয়া। এরপরে আমাদের বলছে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করো। তো সারণী তৈরি করা খুব সহজ একটা কাজ। সারণী তৈরি করতে হলে প্রথমে আমাদের কি লাগবে? তো আমরা প্রথমে গ নাম্বার লিখে নেব। ঠিক আছে, এইটা থেকে এইটা সারণী তৈরি করব। তো প্রথমে দরকার পরিসর। প্রথমে কি দরকার? পরিসর। তো পরিসর সমান সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1। ওকে, তো এখানে সর্বোচ্চ মান কত? 88, আমরা এর আগেও দেখছি। সর্বনিম্ন মান কত? 36, তার সাথে যোগ হবে কত? 1। 88 থেকে 36 গেলে কত থাকে? 52, তার সাথে যোগ হয়েছে 1, তো সুতরাং কত হবে? 53। এই হচ্ছে আমার কি পরিসর। এখন বলছো শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করো। তাহলে আমি এটা লিখবো। তো সুতরাং শ্রেণী ব্যবধান 5 ধরে
শ্রেণী সংখ্যা, আমার এই শ্রেণী সংখ্যাটা দরকার আছে। শ্রেণী সংখ্যা আমি কেন বের করবো, এটা খুব ইম্পর্টেন্ট। শ্রেণী সংখ্যা হচ্ছে আমরা যে কটা সারণী তৈরি করতে বলছে, নিচে নিচে যে কটা সারণী হবে ওই কটা হচ্ছে শ্রেণী সংখ্যা। তাহলে শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে কি, উপরে হচ্ছে পরিসর আর নিচে হচ্ছে কি শ্রেণী শ্রেণী ব্যবধান, ঠিক আছে, বা শ্রেণী ব্যাপ্তি, যে কোনো একটা লিখলে হয়, শ্রেণী ব্যবধান আর শ্রেণী ব্যাপ্তি। তো পরিসর আমরা কত পাইছি 53, আর শ্রেণী ব্যবধান কত পাইছি 5। তো সুতরাং কত হয় 10.3 সামথিং। ওকে, তো আমাদের শ্রেণী সংখ্যা কত আসছে 10.3। তো শ্রেণী সংখ্যা আমরা ঘর সংখ্যা তো পূর্ণ ছাড়া দিতে পারবো না, তাহলে আমাদের এই যে 10.3 কে একটা ঢেউ দিয়া 11 লিখে দিবা, মানে এই যে শুরুতে যেটা আসে 10 ওটাকে আমরা 11 লিখে দেবো, তাহলে এই ভগ্নাংশের ঝামেলা করার দরকার নেই। ওকে, তো আমাদের মোট লম্বা লম্বা ঘর হবে কয়টা, 11টা ঘর হবে। তো আমরা শুরু করি ঘর আঁকা। তো ওকে, তো আমরা ছকটা এঁকে নিলাম। তো আমাদের ছকটা আঁকার জন্য আমরা ওই যে একটু আগে দেখলাম না 11টা ঘর, তো আমাদের 12টা ঘর নিতে হবে। এই উপরে হেডিংটা লেখার জন্য আমরা একটা ঘর এক্সট্রা নিছি। তো এখন আমাদের শুরু হবে কোথা থেকে, আমরা সর্বনিম্ন মান পাইছিলাম কত 36, তাহলে আমরা 36 থেকে শুরু করি। 36 থেকে 5 ঘর সামনে। এখন 36 থেকে 5 ঘর সামনে কি হবে 36 সহ 36 ছাড়া। তো পরিসংখ্যানের ক্ষেত্রে গুনতে হবে এভাবে যে 36 কে নিয়ে গুনতে হবে। তো 36, 37, 38, 39, 40। তার মানে আমার 36 থেকে 5 ব্যবধানে কত হয় 36, 37, 38, 39, 40। তা কত হবে 40 হবে, ঠিক আছে। পরেরটা হবে 40 এর পরের ঘরটা কত 41। তো 41 থেকে আবার 5 ঘর সামনে 41, 42, 43, 44, 45। কত হবে 45। এর পরেরটা 45 এর পর 46, 46 থেকে 50, এরপরে 51, 51 থেকে 55, এরপরে 56, 56 থেকে 70, সরি 56 থেকে 60, এরপরে কত 61, 61 থেকে 65, 66, 66 থেকে 70, 71, 71 থেকে 75, 75 আর কত 76, 76 থেকে 80, 81 থেকে 84, 85 থেকে 80, 90। ওকে, তো এই হচ্ছে আমাদের শ্রেণী ব্যক্তি, মানে প্রথম একটা বের করতে হবে, এরপরে 5 5 5 5 করে প্রত্যেকটা বের গেছে, মানে 36 থেকে 40, 41 থেকে 45, এরপরে 46 থেকে 50, এরপর আমরা একদম এই শেষ ঘর পর্যন্ত করছি। তো মোট ঘর আমরা গোনা দিই 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা ঘর। এরপরে উপরে একটা এক্সট্রা দিয়েছে, এখন আমরা ট্যালি চিহ্ন বের করব। তো ট্যালি চিহ্ন বের করলে কি করতে হবে, প্রথমে একটা সংখ্যা ধরবো, ওই সংখ্যাটা এখানে বসাবো, ঠিক আছে। প্রথমে আছে কি 50, তো আমাদের 50 কোন ঘরে আছে,
50 আছে এই যে এই ঘরে, এই জন্য একটা দাগ। এরপরে আছে কত 36, 36 কোন ঘরে আছে? প্রথম ঘরে আছে, এখানে একটা দাগ। এরপরে আছে কত 62, 62 আছে কোন ঘরে? এই ঘরে, আরো একটা দাগ। 62 পরে 80, 80 আছে কোন ঘরে? এই ঘরে আছে, আর একটা দাগ। 80 পরে আছে কত 72, 72 আছে কোন ঘরে? এই ঘরে আছে। 72 এর পর কত 59, 59 আছে কোন ঘরে? এই ঘরে। 59 এর পর কত 54, 54 আছে এই ঘরে। এরপরে 60, 86, 63, 84, 70, 85, 88, 64, 78, 44, 55, 72, 63, আচ্ছা। তো আমরা টালিটা পূরণ করে ফেললাম। টালিটা আমরা এখানে এখন সংখ্যা আকারে লিখবো 1 2 3, তিনটা টালি। এরপরে এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে চারটা, এখানে পাঁচটা, এখানে একটা, এখানে চারটা, এখানে দুইটা, দুইটা, তিনটা। তো এই আমাদের মোটামুটি সারণী করা শেষ। আমরা এখন মোট ইচ্ছা করলে লিখতেও পারি, নাও লিখতে পারি। মোট কত হবে? তো আমরা এই সবগুলো যোগ করলে কত পাই? 30 পাই। আমাদের এখানে মোট কয়টা সংখ্যা আছে? 30টা সংখ্যা আছে। তো শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নির্বাচন সারণী, এটাই হচ্ছে আমার গণসংখ্যা নির্বাচন সারণী। তো আশা করি আমরা সবাই বুঝতে পারছি। অষ্টম শ্রেণীর ওয়ান শট ক্লাসটা আমরা অনেক এই করে নেওয়া হয়েছে। এরপরে আমরা অন্যান্য ক্লাসেরও ওয়ান শট নেওয়া হবে। আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছি, এবং সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ও ফেসবুক পেজটা লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।